শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন গ্রেফতার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। ৪৫ বছর পলাতক ছিলেন ঘাতক। একটি প্রজন্ম ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্টরা, বললেন প্রধানমন্ত্রী। অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যার সমাধান হয়ে যেত। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়া ফেরত চায় সরকার। আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরেই গ্রেফতার, প্রয়োজন ভারতের সদিচ্ছা। বারবার বাংলাদেশকে আঘাত করছে একটি অপশক্তি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই রক্ষায় জান দিতেও প্রস্তুত জামায়াত আমির। হাম উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১,১৭১ জন। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রাণ গেল ২ জনের। হরমুজের পর বাব আল মানদেব বন্ধের হুঁশিয়ারি ইরানের। অস্ত্র হাতে প্রস্তুত হুতি বিদ্রোহীরা, মার্কিন স্থাপনায় পাল্টা হামলা তেহরানে। এবং বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে মেসি, ইংল্যান্ডকে হারিয়ে বিজয় উদযাপনে ফকল্যান্ড ব্যানার, শাস্তি হতে পারে আর্জেন্টিনার। Rainbow Paints, color of joy. সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। শ্বশুরের বাসা থেকে গ্রেফতার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘাতক, অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তিনি ৪৫ বছর ভারত সহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ছিলেন। ডিবি জানিয়েছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর হোসেনকে ধরিয়ে দিতে সে সময় ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। মোজাফফর হোসেন রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় শ্বশুরের বাসায় স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে আত্মগোপনে ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এ হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মসলিউদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। মৃত্যু নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মসলিউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সূত্রে জানা যায়, মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। পুরাতন পত্রিকা দেখলে বুঝবেন যে ওনাদেরকে ফেরের ঘোষণা ওনার নামে ধরে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখন আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা সেনাবাহিনী আসে তার পরিচয় নিশ্চিত হয়, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী, সেনা আইন অনুযায়ী উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা, আমি সোফার যতটুকু জেনেছি। অবশেষে ৪৫ বছর আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ফ্যাসিস্ট শাসকরা একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগে উন্নয়নের গল্প শুনলেও বর্তমান সরকারের উপর চাপ এসে পড়েছে বলেও জানান তিনি। বলেন, সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক, পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের কার্যালয়ে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কমিশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আইনগত ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে নৃগোষ্ঠীদের বসতি উচ্ছেদ বন্ধের দাবি জানান। সভায় দাবি দেওয়া মনোযোগ সহকারে শোনেন প্রধানমন্ত্রী। সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সরকার প্রধান। সমাধানযোগ্য সমস্যাগুলো সরকার আগে সমাধানের চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব প্রতিষ্ঠান ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়ে গেছে। বলেন, প্রতি বছর $16 বিলিয়ন পাচার করা হতো, যা পাচার না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক সমস্যা সমাধান করা যেত। আগে উন্নয়নের গল্প বলা হলেও বর্তমান সরকারের ওপর সব চাপ এসে পড়েছে বলেও জানান সরকার প্রধান। ফ্যাসিস্ট শাসন একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বর্তমান সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতি বছর 1 নভেম্বর উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার 13তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট এবং জাতীয় যুব দিবস 1 নভেম্বর পৃথকভাবে পালিত হবে। বৈঠকের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় উভয় দিবস 12 আগস্ট একসঙ্গে উদযাপনের সিদ্ধান্ত থাকলেও 2025 সালে বর্ষাকালে শোভাযাত্রা, যুব সমাবেশ ও যুব মেলা আয়োজন ব্যাহত হয়। এতে যুব উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রিতে সমস্যায় পড়েন। এসব বাস্তবতায় বিবেচনায় নিয়ে জাতীয় যুব দিবস 1 নভেম্বর উদযাপন হবে। কোনো কোনো মহল সরকারকে বিব্রত করতে চায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, যারা আন্দোলন করছে তাদের অনেকেই শিক্ষার্থী নয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তিনি। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় সরকার ফেরত চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগ কবলিত অঞ্চলে শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি সমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আনমা এসরুল হক মিলনের পদত্যাগ দাবিও করেন তারা। এমন বাস্তবতায় সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ঢুকে পরীক্ষায় স্থগিত কিংবা অটোপাসের কালচার থেকে বের হয়ে আসতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত। সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনো সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত চায় সরকার। আপিলের কোনো সুযোগ থাকলে তা আদালত দেখবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। দেশে কোনো উগ্রবাদী সংগঠন আছে, সরকার তা মনে করে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কেউ ধর্মীয় আবেগকে অপব্যবহার করছে। সুযোগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। বর্তমান সরকার মাদক জুয়া চাঁদাবাজের নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে অনুষ্ঠানটা আজকে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, শেখ হাসিনা দিল্লিতে পলাতক হিসেবে রয়েছেন, তার কোনো স্ট্যাটাস নেই। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো এক দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী।
সম্প্রতি ডিসেম্বরে দেশে ফিরে সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা দেন দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা জোরালো হয়। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার উদ্যোগ কি বা কি প্রক্রিয়ায় ফেরানো হবে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা আশা করে শেখ হাসিনা সহ যেসব আসামিরা ওখানে আছেন, বাংলাদেশে যাদের বিচার হয়েছে এবং বিচার হওয়া প্রয়োজন, তাদের বিষয়ে যোগাযোগে দিল্লি তড়িৎ গতিতে সাড়া দেবে। হাতি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে? ভারতের সরকারের এখানে একটা রোল আছে। সুতরাং যখন ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপার্টাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট। প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের, এরপর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা হচ্ছে, কোনো চাপে এমন সিদ্ধান্ত কিনা? উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বোয়িং এয়ারবাস দুটোই দরকার। আমাদের ট্যুরিজম, আমাদের সিভিল এভিয়েশন তো আমাদের আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের বোয়িংও দরকার, আমাদের এয়ারবাসও দরকার, তো দুটোই আমরা ক্রয় করব। প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনো একটি দেশকে বিশেষ সুবিধা দিচ্ছে না, বরং বাংলাদেশের স্বার্থকে দেখা হচ্ছে। সব দেশকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু বিনিয়োগ করার জন্য। এ সময় 4 সাংবাদিকের মুক্তির বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি নিয়ে বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের এবং বিচারাধীন। এই বিচার কার্য কোন পর্যায়ে আছে সেটা আমি নিজেও এখন ক্লিয়ার না বলতে পারি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দিরের সামনে থেকে বিকেল 3টায় এই রথযাত্রা শুরু হয়। উৎসবমুখর পরিবেশে হাজারো ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিশেষ অপশক্তি 71 থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে, আর সেই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। শঙ্খধ্বনি, করতাল আর হরিনামের সুরে মুখর রাজধানীর স্বামীবাগ। হাজারো ভক্তের টানে ধীরে ধীরে এগিয়ে চলছে সুসজ্জিত রথ। তরুণীরাও রথের সঙ্গে এগিয়ে যাচ্ছে নৃত্যের তালে তালে। বৃহস্পতিবার বিকেল 3টায় স্বামীবাগের ইস্কন মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রথযাত্রা। পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে যাত্রা শুরু হলে হাজারো নারী, পুরুষ ও শিশু রথের দড়িতে হাত রেখে অংশ নেন এই ধর্মীয় শোভাযাত্রায়। রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা প্রত্যাশা করেন দেশ ও জাতির কল্যাণ। ভগবানের নাম স্মরণ করা খুব ভালো লাগছে। আজকে জগন্নাথ দেবের এই মহা উৎসবে জগন্নাথ রাজপথে আসবে, আমাদের উপর কৃপা করবে, আমাদের কৃপা করে আমাদের ধন্য করবে। ভগবানের কৃপায় স্বামী সন্তান নিয়ে আসছি, সবার মঙ্গল কামনার জন্য আসছি। সবার মঙ্গল কামনা করুক এবং সবার মনের আশা যেন পূর্ণ করে। যত সমস্যা হচ্ছে তা থেকে যাতে সবাই মুক্তি পায়। এর আগে ইস্কন মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চায় না বিএনপি। একই সঙ্গে অভিযোগ করেন, একটি অপশক্তি 71 থেকেই বারবার বাংলাদেশকে আঘাত করে আসছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে, আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, সেই জন্যেই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ থেকে রাজপথ সবখানে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জান দেব তবু জুলাই দেব না। জুলাইকে ভুলিয়ে দিতেই গণভোটের রায় না মেনে সংবিধান সংশোধন কমিটি করার অভিযোগও করেন তিনি। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে শহীদ আবু সাইদ সহ শহীদের স্মরণে আলোচনা সভা করে জামায়াত ইসলামী। নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারলে জুলাইয়ে ছাত্র জনতার আত্মত্যাগ বৃথা যাবে। অনতিবিলম্বে
এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন এবং আমাদের সকল শহীদদের তালিকা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তুত করে শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। গণভোটের গণ রায় বাস্তবায়ন করতে হবে এবং এটি বাস্তবায়নের পর বিএনপিকেই খুঁজে বের করতে হবে। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দিতে সংবিধান সংস্কার পরিষদ না করে সংশোধনের জন্য বিশেষ কমিটি করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা, যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। শহীদ ও আহত যোদ্ধাদের নামে সড়ক ও অবকাঠামোর নামকরণের দাবিও জানান জামায়াত আমির। দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে ভিন্ন মত, ভিন্ন আদর্শের ঊর্ধ্বে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশীয় ফলের স্বাদ নিতে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজন করা হয় ফল উৎসব 2026। জমজমাট এ আয়োজনে রাখা হয় আম, কাঁঠাল, কলা, আমড়া, পেয়ারা, পেঁপে সহ নানা পদের বাহারি ফল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং বাংলাদেশকে ধারণ করে নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মাহদি আমিন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিল। বলেন, বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের মাঝে একটা বিশাল অংশ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান করেছিলেন, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত সেটাই জাতির সামনে উপস্থাপন করবে। মত ও আদর্শ ভিন্ন হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অগ্রসর থাকব, একসাথে কাজ করে যাব। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদকে শ্রদ্ধা জানাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, আবু সাইদ সহ অভ্যুত্থানের শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে আদালতের রায় দ্রুত বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এদিন চট্টগ্রামে জুলাইয়ের প্রথম শহীদ ওয়াসিম আকরামের সমাধিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠেছে রংপুরের নির্মাণাধীন শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভ। আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকালে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন সঙ্গে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। আন্দোলনে নির্যাতন ও আত্মত্যাগের দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অতিথিরা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কাজ করছে জুলাই সনদ বাস্তবায়নে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশকে সমৃদ্ধ করতে। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, জুলাই শহীদদের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা অতি শীঘ্রই
সেইখানে যেন জলের স্তম্ভ তৈরি হয়, তার জন্য সরকার থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ায় মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন করেন তিনি। বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময় বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সবার বিচারের দাবি করেন তারা। আমরা মনে করি খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি, কোনো বিচারের অগ্রগতি দেখছি না। আমরা আশা করতেছি এই সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার আইনের স্বেচ্ছাচারী ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জামায়াতপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবিধান সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ আদেশ 12 ফেব্রুয়ারি নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি, তাই এই সনদ অবশ্যই বাস্তবায়ন করা উচিত। সনদের যে বিষয়গুলো সরকারের পক্ষে যায় সেগুলো তারা মানে, বাকিগুলো মানে না বলেও মন্তব্য করেন তিনি। গণভোটে অংশগ্রহণ করেছি এইটার ভিত্তিতে, এরপরে হা হলে কি হবে এখানে বলা আছে। এইটা না মেনে আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়ার মানে কি? এটাকে টিস্যু পেপারে পরিণত করা? এটাকে যদি টিস্যু পেপারে আপনি পরিণত করেন, তাহলে হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট এন্ড স্ট্যাটাস অফ দি পার্লামেন্ট? ক্যান দ্য পার্লামেন্ট, without declaring the law unconstitutional by a competent court, can itself declare a law unconstitutional? দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1171 জন। এমন পরিস্থিতিতে হানা দিয়েছে ডেঙ্গু। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যাও। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। 1.5 মাসে 27 জন সহ চলতি বছরে মারা গেছে 32 জন। এদিকে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় চাপ কমেছে রাজধানীর হাসপাতালগুলোতে। দেশে কমে এসেছে হামের সংক্রমণ, তবে কমছে না মৃত্যুর হার। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম জটিলতায় সারা দেশে প্রাণ হারায় 779 জন। তবে রোগীর ভর্তির পাশাপাশি ছুটিও মিলছে অনেকের। হাম শনাক্ত কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি, গায়ে র্যাশ আছে। প্রথম জেনারেল ওয়ার্ডে ছিল, পরে অবস্থা একটু খারাপ হয়ে গেছে, অক্সিজেনের সমস্যা করতেছে বেশি, তারপর আইসিতে পাঠাই দিচ্ছে। জেলা শহরের চেয়ে রাজধানী ও আশেপাশের এলাকা থেকে হাম উপসর্গ নিয়ে আসছে রোগী ও স্বজনরা। তাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠছেন। তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো ডাক্তার সকালে গেছে, টেস্ট করেছে অনেকগুলো, রিপোর্ট অলমোস্ট ভালো আসছে। এখন বলছে যে আজকে নিয়ে যেতে পারো। আমি 15 দিন আগে একজন নিয়ে আসছিলাম, গরমে সুস্থ হয়েছে এখান থেকেই। তারপরে আবার 3 জন নিয়ে আসছি, 3 জন এখন সুস্থ আলহামদুলিল্লাহ। একজনের বয়স 13 বছর, একজনের বয়স 6 বছর, একজনের বয়স হইল 1 বছর। এদিকে হামের সংকটময় পরিস্থিতিতে হানা দিয়েছে ডেঙ্গু। গত 1.5 মাসে 27 জন সহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 32 জন। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 912 জন। হাম ডেঙ্গুর থাবা থেকে সবাইকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছরের জন্য 4,527 কোটি 74 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে ডিএনসিসি ভবনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন প্রশাসক শফিকুল ইসলাম। বিগত বছরের বাজেটকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, 2026-27 অর্থ বছরে আয় ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। পাশাপাশি মশক নিধন, জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে এই বাজেট। বাস্তবতার ভিত্তিতে এবং আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। ডিপার্টমেন্টের প্রধান
এবং এবারের বাজেটের আকার ধরা হয়েছে 4,527 কোটি 74 লাখ টাকা, যা গত অর্থ বছরের 6,796 কোটি টাকার চেয়ে প্রায় 1500 কোটি টাকা কম। প্রশাসক জানান, বিগত বছরের বাজেট অবাস্তব ছিল। 2026-27 বছরের মোট বাজেট 4,527 কোটি টাকা ধরা হয়েছে, যেখানে গত বছরের তুলনায় 1542 কোটি টাকা কম হয়েছে। এবারের বাজেটে নিজস্ব কর ও রাজস্ব আয় ধরা হয়েছে 2,531 কোটি টাকা, আর সরকারি ও বৈদেশিক সাহায্য 965 কোটি টাকা। বিপরীতে মোট উন্নয়ন ব্যয় 3,015 কোটি এবং মজুরি ও প্রশাসনিক খাতসহ মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে 1,077 কোটি টাকা। বছর শেষে সমাপনী স্থিতি থাকবে 427 কোটি 53 লাখ টাকা। উন্নয়ন ব্যয় সরকারি উন্নয়ন সহায়তায় 83 কোটি টাকা, উন্নয়ন ব্যয় সরকারি ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প 965 কোটি টাকা, অন্যান্য ব্যয় 7 কোটি টাকা, সমাপনী স্থিতি 427 কোটি টাকা। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানকে। মশা নিধন, জলাবদ্ধতা নিরসন, আমিনবাজার ল্যান্ডফিল্ডের আধুনিককরণ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রাফি যেমন কাওয়ালি গেয়ে সুনাম কুড়িয়েছেন, তেমনি দক্ষতা দেখিয়েছেন ভজন গেয়ে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনের এমপি হলে মোহাম্মদ রাফির সম্মানে সঙ্গীত সন্ধ্যায় তিনি বলেন, শিল্প সঙ্গীতের কোনো দেয়া থাকে না, এটি মানুষের মধ্যে ঐক্য তৈরি করে। মৃত্যুর 46 বছর পরও সুরসঙ্গীতে জীবন্ত মোহাম্মদ রাফি। ওপার বাংলার শিল্পী প্রিয়ঙ্বদার কণ্ঠে ভেসে বেড়ালেন বাংলাদেশে। মোহাম্মদ রাফি সাহেবের গান মানে কোনটা ছেড়ে কোনটা গাই। বাংলাদেশের মানুষদের ওই আন্তরিকতা বোধহয় বাইরের মানুষগুলোকে কাছে টেনে নিতে সাহায্য করে। মানে কোনো একজনের সাথে যখন প্রথমবার দেখা হয়, কয়েক ঘন্টার মধ্যে মনে হয় তাকে বোধহয় 5 বছর 10 বছর চিনি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মোহাম্মদ রাফির সঙ্গ কাটানোর সময় স্মৃতিচারণ করেন। রাফি সাহেব ওয়াজ মাচ টলার। ও ভজন গেয়েছিল, মনে তড়পত হরি দর্শন কো আজ, যেমনি জনি ওয়াকারের একটা গান করেছিল, সর জো তেরা চকরায় ইয়া দিল ডুবা যায়। শিল্প সঙ্গীতের কোনো ধর্ম, বর্ণ, গোত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। বিয়ন্ড বাউন্ডারিজ। সঙ্গীত ও শিল্প সকলের, এর কোনো জাতি, ধর্ম, বর্ণ বা গোত্র থাকে না, এটাই আমাদের সংস্কৃতি। এ সময় সুরের মূর্ছনায় দর্শক সারিতে পিনপতন নীরবতা, আবার পছন্দের গানে ঠোঁট মেলাতেও দেখা যায় আমন্ত্রিত অতিথিদের। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। জলাবদ্ধতা নিরসনে কার্যকর, টেকসই ও বিজ্ঞানসম্মত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে 11 দফা প্রস্তাব ঘোষণা করে দলটি। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন, খাল দখল, অকার্যকর ড্রেনেজ ও সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। এ সময় খাল জলাধার উদ্ধার, ড্রেন পরিষ্কার, স্থায়ী প্রকল্প বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিশ্চিত সহ 11 দফা প্রস্তাব ঘোষণা করা হয়। হবিগঞ্জ ও পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, গুরুতর আহত হন আরও 2 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের আজমেরীগঞ্জ শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অন্তর মিয়ার মৃত্যু ঘটায়। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তানভীর ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় গুরুতর আহত 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পাবনা সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। বরিশালের অগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রিফাতকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে যশোরের বাহাদুরপুর তেঁতুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ক্যাম্প।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, চুরির মামলায় গ্রেফতার রিয়াজ ফকির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে গেল 10 জুলাই শতাধিক নারী পুরুষ আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় 43 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 300 জনকে আসামি করা হয়। বাংলাদেশের স্থাপত্য শিল্পে উদ্ভাবনী, টেকসই ও কনটেক্স রেসপন্সিভ ভবন নকশার উৎকর্ষকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে চালু হয়েছে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। বৃহস্পতিবার রাজধানীতে ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার শীর্ষক এই পুরস্কার প্ল্যাটফর্ম এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকদের মতে বাংলাদেশের স্থাপত্য খাতে উৎকর্ষ, টেকসই নকশা ভাবনা, জলবায়ু উপযোগী নির্মাণ এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের মাধ্যমে বাংলাদেশের উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্প, পেশাগত নেতৃত্ব, উদীয়মান প্রতিভা এবং একাডেমিক অবদানকে স্বীকৃতি দেওয়া হবে।